বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা 225 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 225-এর ক, 225 শর্টের ক, 225 শর্টের খ এই দুইটা ধারা পড়ব। এরপরে সরাসরি চলে আসবো অধ্যায় 14-তে। আচ্ছা, 225 শর্টের আগে কি একটু টান দিব যে 191 থেকে দেই। 191 মিথ্যা সাক্ষ্য দেওয়া, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, 193 মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করার শাস্তি, 194 মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার শাস্তি, 195 কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি, 196 মিথ্যা সাক্ষ্যকে সত্য হিসেবে ব্যবহার করার শাস্তি, 197 মিথ্যা সার্টিফিকেট প্রদান করা বা এতে স্বাক্ষর করার শাস্তি, 198 মিথ্যা সার্টিফিকেট সত্য হিসেবে ব্যবহার করার শাস্তি, 201 অপরাধীকে বাঁচানোর উদ্দেশ্যে অপরাধের সাক্ষ্য বিনষ্ট করা, 202 সংবাদ না দেওয়া, 203 মিথ্যা সংবাদ দেওয়া, 209 মিথ্যা দাবি উত্থাপন করা, 211 মিথ্যা মামলা দায়ের করা, 212 অপরাধীকে আশ্রয় দান, 216 দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দান অথবা যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে তাকে আশ্রয় দান করার শাস্তি, 216 শতকর্ক ডাকাত দল বা দস্যুদের আশ্রয় দেওয়ার শাস্তি, 217 আসামিকে বাঁচানোর উদ্দেশ্যে বা সম্পত্তি বাজেয়াপ্তি হতে রক্ষা করার উদ্দেশ্যে আইনের নির্দেশ অমান্য, 218 আসামিকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা সম্পত্তি বাজেয়াপ্তি হতে রক্ষা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন, অশুদ্ধ দলিল প্রণয়ন ইত্যাদি। তারপরে বললাম আমরা 220 অযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার, 221 যোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার না করা, 222 দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করা, 223 নিজের গ্রেপ্তারে নিজে বাধা দেওয়া, নাকি বলছি মনে হচ্ছে না। হ্যাঁ, 223 সরকার, হ্যাঁ 223 সরকারি কর্মচারীর অবহেলার কারণে আটক বা হাজত হতে আসামি পলায়ন করার শাস্তি। আর 224 হলো নিজের গ্রেপ্তারে নিজে বাধা দেওয়া। আর 225 হলো অন্যের গ্রেপ্তারে, মানে একজনের গ্রেপ্তারে অন্যজন বাধা দেওয়া। 224 নিজের গ্রেপ্তারে নিজে বাধা দিবে। আর 225 হলো কি যাকে গ্রেপ্তার করবে সে না অন্য কোনো ব্যক্তি তার গ্রেপ্তারে বাধা দিবে, অর্থাৎ অপর ব্যক্তির আইনানুগ গ্রেপ্তারে বাধা দেওয়ার শাস্তি। অপর ব্যক্তির গ্রেপ্তারে, নিজের গ্রেপ্তারে না, অপর ব্যক্তির গ্রেপ্তারে। 200 শুধু আত্মীয় স্বজনই না, যে কেউ নিজের না হয়ে অন্য কারো হইলেই হলো। আচ্ছা, 225 টাইপের ক, এই ধারাটা মোটামুটি গুরুত্বপূর্ণ। বলতেছে যে ওই যে 221-এ পুলিশ ইচ্ছাকৃতভাবে অযোগ্য ব্যক্তি গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার করলো না, 222 দণ্ডপ্রাপ্ত আসামিকেও গ্রেপ্তার করলো না, 223 অবহেলা করে আসামি পালায়ে গেল, এগুলোর জন্য তো শাস্তি আছেই, এগুলোর জন্য শাস্তি আছে। কিন্তু এই ঘটনাগুলো বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে আসামি পালিয়ে যায়, অথবা এখানে যে ঘটনাগুলো উল্লেখ আছে সেগুলো বাদ দিয়ে যদি অন্য কোনোভাবে আসামিকে গ্রেপ্তার করে, তাহলে তার শাস্তি হবে 225 টাইপের ক ধারা। কথা কি বোঝা গেল? বইয়ে একটু জটিলভাবে লেখা, বোঝা যাবে না। যেমন 220-এ বলতেছে কি, 221-এ বলতেছে কি যে গ্রেপ্তার যোগ্য ব্যক্তিকে গ্রেপ্তার না করা, এই একটা পয়েন্ট বুঝলাম। যদি না করে তাহলে শাস্তি হবে। 222-এ বলতেছে কি দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার না করা। আর 223-এ বলতেছে কি সরকারি কর্মচারীর অবহেলার কারণে হাজত থেকে আসামি পালায়ে গেছে। এবার এই তিনটা ক্ষেত্র ছাড়া যদি অন্য কোনো কারণে আসামিকে গ্রেপ্তার করার কথা ছিল কিন্তু গ্রেপ্তার করে নাই, তাহলে তার শাস্তি হবে 225 টাইপের কথা। যদি এই অবহেলামূলকভাবে অবহেলা বাদে অন্য কোনোভাবে আসামি পালায় যায়, তার শাস্তি হবে 225 টাইপের ক ধারা। আর 225 টাইপের খ কি, ওই যে গ্রেপ্তারে যে বাধা দিল, নিজের গ্রেপ্তারে নিজে বাধা দিল, তার শাস্তি আছে।
অপরের গ্রেফতারে বাধা দিল, তারও শাস্তি আছে। এই দুইটা ছাড়া যদি অন্য কোনোভাবে কোনো গ্রেফতারে বাধা দেওয়া হয় অথবা কোনো ব্যক্তিকে উদ্ধার করা হয়, তাহলে তার শাস্তি হবে 225 খ ধারা। এই 225 ক ধারা হলো সরকারি কর্মচারীর ক্ষেত্রে, আর 225 খ ধারা হলো যারা আসামি বা সরকারি কর্মচারী না, যারা পাবলিক, তাদের ক্ষেত্রে। আচ্ছা, 225 ক আর 225 খ, এই দুটো কি বুঝছেন আপনারা? বই আছে আপনাদের কাছে, বের করেন তো। আচ্ছা, গুড। অন্যরাও না বুঝলে বলবেন, হ্যাঁ? অন্যরা না বুঝলে বলবেন। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারটাই শেষ করা, হ্যাঁ? হ্যাঁ, 24-25, হ্যাঁ, ব্যতীত যেটা হবে, মানে হ্যাঁ, হ্যাঁ, রাইট। 24-25-এ তো কি ধরনের অপরাধ সেটা তো বলেই দিছে। এগুলা বাদে যদি অন্য কোনো ঘটনা ঘটে, নতুন কোনো ঘটনা, তাহলে সেটা শাস্তি হবে 225 খ। এইভাবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে বুঝে পড়েন তাহলে ভালো হবে। আচ্ছা, অধ্যায় 12 তো বললাম। অধ্যায় 12 থেকে কিছু নির্দিষ্ট ধারা আছে, যে ধারাগুলোর শাস্তি হলো 3 বা ততোধিক বছরের জন্য সশ্রম কারাদণ্ড। সেই ধারাগুলোতে কেউ অপরাধ করে শাস্তি ভোগ করে বের হয়ে আবার সেম অপরাধ করবে, তাহলে সে বর্ধিত দণ্ড ভোগ করবে। এই হলো অধ্যায় 12-র মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা, যে যেটার ধারা হলো দণ্ডবিধির 75 ধারা। তো উল্লেখ করছি কি, অধ্যায় 12-এর যে অপরাধ আছে সেই অপরাধগুলোর মধ্যে যে অপরাধ 3 বা ততোধিক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয়, সেম অপরাধ একবার করে দণ্ড ভোগ করার পর কেউ যদি আবার করে, তাহলে সে দণ্ডিত সাজা ভোগ করবে দণ্ডবিধানের 75 ধারা। আর অধ্যায় 12 থেকে আমাদের শিখার মতো আর কিছু নাই, পুরো চ্যাপ্টারই বাতিল। ঠিক আছে। এরপরে যে বাটখারার একটা চ্যাপ্টার আছে না, অধ্যায় 13, বাটখারা ও মাপকাঠি, এই চ্যাপ্টারটা বাতিল, এটা থেকেও প্রশ্ন আসে না। শুধু এতটুকু মনে রাখবেন, ওই সংখ্যার সাথে সূচিটা মনে রাখবেন, বাই চান্স যদি চলে আসে যেন লিখতে পারেন। আর যারা একটু উইক, মানে বাদ দিয়ে পড়তে চাচ্ছেন, অধ্যায় 12 অধ্যায় 13 টোটাল বাদ দিয়ে দেবেন, পড়বেনই না। যারা হচ্ছে সবগুলো ধারা ধরে রাখতে চাচ্ছেন, তাদের জন্য একটু বলে দিই, 264 হলো অপ্রকৃত। অপ্রকৃত মানে কি? যেটা প্রকৃত না বা যেটা ঠিক নাই, যেটার মধ্যে সমস্যা আছে, এটা তো অপ্রকৃত। অপ্রকৃত যন্ত্রের প্রতারণামূলক ব্যবহার। আপনার যে যন্ত্রটা আছে, যেমন ডিজিটাল যে ওয়েট মেশিন আছে যেটাতে ওজন মাপে, এটাতেই যদি সমস্যা থাকে, তাহলে যন্ত্রের যদি সমস্যা থাকে 264 দ্বারা, যন্ত্রের সমস্যা থাকলে 264 দ্বারা। আর ওজন করার সময় আপনি যদি মাপের মধ্যে কম বেশি করেন, সেটার হলো 265 ধারা। আর হলো এগুলো ওজন মাপার যে অপ্রকৃত যন্ত্র, সেটা যদি কেউ দখলে রাখে, 266 ধারা। আর এটা যদি কেউ প্রস্তুত করে এই ধরনের যন্ত্র, যেটা প্রকৃত না বা যে যন্ত্রের মধ্যে ত্রুটি আছে, এই ধরনের যন্ত্র যদি কেউ প্রস্তুত করে বা বিক্রি করে, তার দণ্ড 267 ধারা। এক কথায় বলে দিলাম, আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হ্যাঁ? 264 যন্ত্রের সমস্যা থাকলে, এই সমস্যাযুক্ত যন্ত্র দিয়ে যদি কেউ প্রতারণামূলক ব্যবহার করে যন্ত্রের, তাহলে তার শাস্তি 264। আর ওজনে যদি কম বেশি করে, পরিমাপে যদি প্রতারণা করে, তার শাস্তি 265। আর এই ধরনের যন্ত্র যদি কেউ দখলে রাখে, তাহলে তার শাস্তি হলো 66। আর এই ধরনের যন্ত্র যদি কেউ প্রস্তুত করে বা বিক্রয় করে, তাহলে তার শাস্তি হলো 267। এখন আমরা আজকের ক্লাসে কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, মানে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছুই নেই। জাস্ট এগুলো আমরা একটু জানা থাকলো, এমসিকিউ আসলে যেন পারি। এগুলো থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে না, হ্যাঁ? তো আমরা একটা জাস্ট ধারণা নিয়ে রাখবো। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ সুযোগ দেয় পড়ি, তাহলে আগামী ক্লাসে পরীক্ষায় আসার মতো প্রশ্ন করব। আজকের পুরো ক্লাসটা জুড়ে পরীক্ষায় আসার মতো কোনো প্রশ্ন নাই। এই জন্য ক্লাসটাও তাড়াতাড়ি শেষ করে দিব, ধারাও পড়া হবে, অনেক অনেক ধারা পড়া হবে। ঠিক আছে। একদম 225 থেকে 258, 298 পর্যন্ত আজকে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে অধ্যায় 14 যাই। চ্যাপ্টারের নাম হচ্ছে জনস্বাস্থ্য, নিরাপত্তা, আরো কি কি লেখা আছে, মানে মানুষ সংক্রান্ত আর কি। তো চ্যাপ্টারটা শুরু হলো 268 থেকে 293 পর্যন্ত, না? 293 না, 294 পর্যন্ত। কত? 268 থেকে 294 পর্যন্ত।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আমি চিনতে পারছি, বলেন। আপনি ওই গ্রুপে ছিলেন, হ্যাঁ বলেন। না, স্টুডেন্ট হয় নাই তো এখনো, বললাম না 10 জন হলে শুরু করবো। 6-7 জনের মতো আছে গ্রুপে, দেখেন আরো কয়েকজন মিলাইতে পারেন কিনা। ঠিক আছে, বই পাইছেন? বই? আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। বুঝতে পারছি, আচ্ছা দেখেন কয়েকজন মিলাইতে পারেন কিনা। ঠিক আছে, ভালো থাকেন, আমি ব্যস্ত আছি একটু। Okay. আচ্ছা, আমরা একটু যাই সামনে বাড়ি। তাহলে আমরা কি পড়তেছি? 268 ধারা থেকে পড়বো ইনশাআল্লাহ। 268 ধারাটার নাম হচ্ছে গণ উপদ্রব। একটু শিখি। 268 গণ উপদ্রব। আচ্ছা, আমি দুইটা সংখ্যা বলি। আমি দুইটা সংখ্যা বলি। জাস্ট এ মিনিট, আরেকটু কল আসছে। আচ্ছা, আমি দুইটা সংখ্যা বলি। একটা হচ্ছে 269, 270। এর মধ্যে আগে কোনটা? 269 আগে। তাহলে অ যেটা বলি আমরা, সরই অ যেটা, অ। অ আর রস্বই, এই দুইটার মধ্যে আগে কোনটা? অ আগে। 269-এর সাথে যাবে অবহেলা, 270-এর সাথে যাবে ইচ্ছাকৃতভাবে। 269 হলো অবহেলামূলকভাবে কেউ যদি সংক্রমণ বিস্তার করে। সংক্রমণ তো রোগের সংক্রমণ আর কি। আর 270 হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ সংক্রমণ ছড়ায় বা বিস্তার করে। এই দুটা। তাহলে এত ভেঙে চুরে বলার কিছু না, এগুলো থেকে প্রশ্ন আসে না। এই জন্য অনেক শব্দ ছেড়ে ছেড়ে বলতেছি। যেমন শব্দ যদি আমরা অ্যাড করি তাহলে আমরা বলতে পারি বিদ্বেষপূর্ণ ভাবে, অথবা বলতে পারি জীবন বিপন্নকারী সংক্রমণ রোগ। এই ধরনের শব্দ চাইলে আমরা নিয়ে আসতে পারি। বাট এত কঠিন করে শেখার কিছু না, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। যার কারণে আমরা মূল কথাটা মনে রাখার চেষ্টা করব। মনে না রাখলেও সমস্যা নেই, যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দেবো। আচ্ছা, তাহলে আমরা পড়ি 268 গণ উপদ্রব। 269 অবহেলামূলকভাবে কি সংক্রমণ বিস্তার করার শাস্তি। 269 কিন্তু সংখ্যা আগে, এজন্য অ দিয়ে যেটা অবহেলা এটা আগে। 270 হলো পরে, ইচ্ছাকৃত রস্যই এটা পরে, ইচ্ছাকৃতভাবে সংক্রমণ বিস্তার করার জন্য। আচ্ছা, আমরা তো পড়ে যাচ্ছি, কিন্তু 268 গণ উপদ্রব কাকে বলে সেটা তো শিখলাম না। 268 হচ্ছে গণ উপদ্রব। গণ উপদ্রব কাকে বলে? জনসাধারণের সরি, জনসাধারণের অসুবিধা, বিপদ ও বিরক্তি সৃষ্টি করাকে গণ উপদ্রব বলে। তার মানে যে কাজের মাধ্যমে জনসাধারণের অসুবিধা, বিপদ ও বিরক্তি সৃষ্টি করা হয়, সেই কাজকেই গণ উপদ্রব বলে। তাহলে বোঝা গেল গণ উপদ্রব কি। গণ উপদ্রব মানে বোঝাচ্ছে, গণ মানে মানুষ বোঝাচ্ছে, যেটা ইংলিশে ম্যাস বলে। ম্যাস, ম্যাস মানে গণ, মানে অনেকগুলো মানুষ। আমরা যে মেসে উঠি এটা ম্যাস বলে, কিন্তু কি অনেকগুলো মানুষ থাকলে, 2-3 জন থাকলে ম্যাস বলে সেটাকে। তো এটা মানে গণ। উপদ্রব মানে বিরক্তিকর কিছু বোঝাই যাচ্ছে, উপদ্রব। গণ উপদ্রব মানে মানুষের জন্য যেটা বিরক্তিকর, সেটাই হচ্ছে গণ উপদ্রব। তো কোনো না কোনো কাজের মাধ্যমে তো সেটা বিরক্তি তৈরি হয়। লিখতে হবে যে কাজের মাধ্যমে জনসাধারণের অসুবিধা, বিপদ বা বিরক্তি সৃষ্টি করা হয়, তাকে গণ উপদ্রব বলে। 268 ধারা। গণ উপদ্রবের শাস্তি কত ধারা, কে বলতে পারবেন? গণ উপদ্রবের শাস্তি 290। আচ্ছা, কত? গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। ভেরি গুড, খুবই ভালো, খুবই ভালো। আমি কিন্তু আমার এই এই গ্রুপটা যদিও ছোট, বাট কয়েকজন নিয়ে কিন্তু আমি খুবই আশাবাদী। আপনারা কিন্তু এবার সাকসেস হতে পারেন ইনশাআল্লাহ। দোয়া করি, একটু পরিশ্রম করেন, হয়ে যাবেন এবার। ঠিক আছে, এবার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা আছে। তো আমি একটু ভেঙে বলি তাহলে। যারা 290 ধারা বলছেন তাদেরকে একটু বোঝাই বলি। 269 ধারাতে বলতেছে অবহেলামূলক
অবহেলামূলকভাবে যদি রোগের সংক্রমণ কেউ বিস্তার করে, যেমন আপনার শরীরে একটা ছোঁয়াচে রোগ হয়েছে, আপনি আপনি সেটা নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, হাট বাজারে যাচ্ছেন, মানুষের মাঝখানে চলাফেরা করতেছেন, অথচ আপনার শরীর থেকে এই রোগটা কিন্তু আরেকজনের গায়ে যেতে পারে। তা আপনি যে আপনার শরীরে এই ছোঁয়াচে রোগটা নিয়ে এ, জন মানে জনমানুষের মাঝখানে চলাফেরা করতেছেন, এটা কিন্তু এক ধরনের গণ উপদ্রব। এটা কিন্তু এক ধরনের গণ উপদ্রব। তো এই উপদ্রবের শাস্তি 269 ধারাতে উল্লেখ করাই আছে। 269 ধারাতে অবহেলামূলকভাবে যদি কেউ সংক্রমণ বিস্তার করে বা ছড়ায়, সে সাজা পাবে 269 ধারা মোতাবেক। তাহলে এটা একটা গণ উপদ্রব। এবার গণ উপদ্রবের শাস্তি যদি 290 ধারা হয়, তাহলে তো এই শাস্তিটা 290-তে যাওয়ার কথা। তার মানে বোঝা গেল, একটু আগে যে বলছিলাম 225 ক, এখানেও সেম কথা হবে। এখানে দণ্ডবিধিতে যে সকল উপদ্রবের শাস্তির উল্লেখ রয়েছে, সেগুলো তো ওই ধারা মোতাবেকই শাস্তি হবে। আর এই বইয়ের মধ্যে উল্লেখ নাই এমন যদি কোনো উপদ্রব থাকে, তাহলে সেই উপদ্রবের শাস্তি 290 ধারা হবে। আমি কথাটা বুঝাইতে পারছি? যেমন আমি আরেকটু ব্যাখ্যা করি। 269 অবহেলামূলকভাবে ছোঁয়াচে রোগ ছড়াইলো, আর 270 ইচ্ছাকৃতভাবে সে ছোঁয়াচে রোগ ছড়াইলো। তার মানে কেউ যদি অবহেলা করে ছোঁয়াচে রোগ ছড়ায়, সে 269 দ্বারা সাজা পাবে। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছোঁয়াচে রোগ ছড়ায়, সে 270 ধারা মোতাবেক সাজা পাবে। এখন কেউ যদি তার বউরে রাস্তার মধ্যে পিটাইতে পিটাইতে থাকে, একদম মারতে মারতে অবস্থা খারাপ, এই রাস্তার মধ্যে চিল্লাচিল্লি চেঁচামেচি হচ্ছে, এটাও তো একটা গণ উপদ্রব। এটাও তো মানুষের বিরক্তি তৈরি করে। কিন্তু এই ধরনের উপদ্রবের কথা এই বইয়ে উল্লেখ নাই, যে রাস্তার মধ্যে যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফকে মারে, আর ওয়াইফে যদি বকাঝকা করে, স্বামী যদি আরো উত্তেজিত হয়ে আরো মারধর করে, আবার বকাঝকা করে, এটাও কিন্তু একটা উপদ্রব। তো এই উপদ্রবের কথা কিন্তু এই প্যানাল কোডে উল্লেখ নাই। তো এই উপদ্রবের মতো প্যানাল কোডে উল্লেখ নাই যত উপদ্রব আছে পৃথিবীর মধ্যে, সব উপদ্রবের শাস্তি হবে 290 ধারা। তার মানে যে উপদ্রবের উল্লেখ নাই প্যানাল কোডে, সেই উপদ্রবের শাস্তি হবে 290 ধারা। তাহলে বোঝা গেল 290 ধারার কথাটা। প্রেমিক প্রেমিকা যদি রাস্তায় লুকায় করতে, শোনেন, প্রেমিক প্রেমিকা যদি রাস্তায় লুকায় করতে পারে, তাহলে আবার উপদ্রব হবে না? মানুষ যদি এদের এগুলো দেখে বিরক্তি বোধ করে, অথবা মানে মানুষের কাছে খারাপ লাগে, হুম, বা অসুবিধার মধ্যে পড়ে যায়, তাহলে 290। আর কেউ যদি লুকায় করতে পারে, তো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখন 268, 269, 270 আর 290, চারটা ধারা অলরেডি শেষ। আর 271 হলো উম, সরকার কোয়ারেন্টাইনের আদেশ দিল, এটা যদি কেউ অমান্য করে রাস্তায় বের হয়ে যায়, তার শাস্তি 271। 272, 272, হ্যাঁ, আসবে না, রাইট। 272, 273, 274, 275, 276, এই পর্যন্ত সবই বিশেষ ক্ষমতা আইনে। আর 277, 78 এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট না। এগুলো ওই যে জলাশয়ের জল যদি কেউ দূষিত করে, আগেকার দিন আছে, আগে মানুষ পুকুরের পানি খাইতো, এখন ওই পানি যদি কেউ নষ্ট করে। কোনটার সংক্ষিপ্ত কথা ভাই, আমি ভুলে গেছি। ও ও ও দিয়ে হচ্ছে অবহেলামূলক ভাবে, হ্যাঁ, আর রস্যই দিয়ে হচ্ছে ইচ্ছাকৃতভাবে। মানে অবহেলামূলকভাবে সংক্রমণ ছড়াইলো, ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়াইলো। ও অক্ষরটা হচ্ছে আগে, এটার দ্বারা হবে 269। রস্যই অক্ষরটা হচ্ছে পরে, এটার দ্বারা হবে 269-এর পরের ধারাটা 270 হবে। মনে রাখার জন্য আর কি। এইভাবে যদি এত কঠিন করে যদি মনে রাখার প্রয়োজন না হয়, তাহলে সোজাসুজি মনে রাখলেই হইল। আচ্ছা, আমি এখানে আসলে ইম্পর্টেন্ট বলে কিছু দেখতেছি না, শুধু 279 ধারাটা ইম্পর্টেন্ট আছে। রাজপথে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর দণ্ড। যদি কেউ রাজপথে বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাহলে তার কি দণ্ড হবে, সেটাও আবার সড়ক পরিবহন আইনে আছে। তারপরও ওই সড়ক পরিবহন আর এখানের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে,
পার্থক্য নাই, ওই একই কথা। আসলে এইগুলো তো 1860 সালের আইন, অনেক আগেকার আইন। নতুন নতুন আইন হওয়ার পরে কিছু কিছু ধারা কিন্তু চলে গেছে নতুন আইনে, যেটা মাইনর অ্যাক্টের মধ্যে আছে। আর যদি ওইরকম থাকে তাহলে হ্যাঁ 338। হ্যাঁ 338 টাইপের করলো গাড়ি চালিয়ে কাউকে আহত করা নাকি না মেরে ফেলা, আহত করা মনে হচ্ছে, গুরুতর আহত করা। আর 304-এর ক হচ্ছে মনে হয় মেরে ফেলা না, দেখি দাঁড়ান তো। 304-এর ক হচ্ছে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো, 304-এর ক। আর 338 হলো গুরুতর আহত করা হবে, যদি আহতের চাপটা। হ্যাঁ বুঝাই যায়, এগুলো একদম সহজ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে ধারাগুলো বাদ দিয়ে দিই, হ্যাঁ। শুধু একটা ধারা নেই। কোন কোন ধারা নিচ্ছি আমি বলে দিচ্ছি: 268, 269, 270, এই তিনটা। আর 279, 290, 290-র পরে চলে যাই, আর দরকার নাই। আর যদি মনে রাখতে চান তাহলে আমি একটা ছন্দ শিখাই দিই। ছন্দটা হচ্ছে 200, 284, 285, 286, 287, 288, 289, 2, 4, 6, এই 6টা ধারা মনে রাখার উপায় হলো: বিষাক্ত বিষাক্ত বস্তু, আগুন, বিস্ফোরক পদার্থ, যন্ত্রপাতি নিয়ে বি, দা, বি। তাহলে তিনটা হইলো, মানে বিষাক্ত, দাহ্য আর বিস্ফোরক, বিদাবি, হ্যাঁ। বিষাক্ত বস্তু, হ্যাঁ যন্ত্রপাতি দিয়ে দালান ভেঙে পশু নিয়ে আসা, পশু আনা, ঠিক আছে, বা প্রাণী আনা। আর এইগুলো হচ্ছে আমরা এত ছন্দ যে মিলাইতেছি, এগুলো কোনো কাজের না ভাই, এগুলো লাগবে না। আর এগুলো কোনো কাজের না, যদি কাজের হতো তাহলে যে ছন্দ দিয়ে শিখাই দিতাম। এগুলো ইম্পর্টেন্ট না, আসলে ইম্পর্টেন্ট প্রশ্ন কখনোই আসবে না এগুলো থেকে। এরপরে যে 290, 290 তো বলে দিলাম। দণ্ডবিধিতে যে গণ উপদ্রবের উল্লেখ নাই, সেই উপদ্রব যদি কেউ করে তার শাস্তি হবে 290 দ্বারা। আচ্ছা, এবার দণ্ডবিধি অনুযায়ী গণ উপদ্রব কত প্রকার, এটা কি কারো জানা আছে? গণ উপদ্রব 11 প্রকার। আচ্ছা, আমার এটা জানা নাই ভাই, এই জন্য জিজ্ঞেস করলাম। আমার মনে হয় এত ডিপলি প্রশ্ন আসবে না। তো আপনারা যারা জানছেন ভালো, জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাবে। এটা আমার মনে হয় না এমসিকিউতে আসবে, কারণ যেহেতু বইয়ে সরাসরি লেখা নাই গণ উপদ্রব। যেমন ওই যে গুরুতর আঘাতের সেকশনগুলো আলাদা করে দেওয়া আছে, এরকম যেহেতু লেখা নাই তাহলে প্রশ্ন আসবে না নিশ্চিত থাকে। যদি ওরকম নির্দিষ্ট থাকতো তাহলে আসতো। যেমন চুরির উপাদান 5টা, এটা উল্লেখ আছে, এই কারণে আসতে পারে। কিন্তু গণ উপদ্রবেরটা আসলে এরকম উল্লেখ নাই, নির্দিষ্ট করে উল্লেখ নাই, তাই এরকম প্রশ্ন আসবে না যে গণ উপদ্রব কই ধরনের। তো যাক, যারা জানছেন খুবই ভালো, জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাইবে, বাট এটা আমার জানা নেই। এরপরে চাই 290-এর পরে 291, গণ উপদ্রব বন্ধ রাখার নির্দেশ দানের পরও ইহা অব্যাহত রাখার দণ্ড। মানে কাউকে ধরেন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বললো যে আপনি আর কোনো উপদ্রব তৈরি করবেন না, বলে তাকে শাসন টাসন করে আসলো, কিন্তু সে আবার সেম কাজ করলো, তাহলে সে যেহেতু আহ, নিষেধাজ্ঞা অমান্য করে বারবার উপদ্রব তৈরি করছে, তার শাস্তিটা অবশ্যই বেশি হবে। তার সাজা হবে 291, এটাও ইম্পর্টেন্ট না। 292, অশ্লীল বই পুস্তক ইত্যাদি বিক্রি করার দণ্ড। কেউ যদি অশ্লীল বই পুস্তক বিক্রি করে তার দণ্ড 292। আর 293 হলো 20 বছরের কম বয়স্ক ব্যক্তির নিকট অশ্লীল বস্তু ইত্যাদি বিক্রি করার দণ্ড। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। 293 ধারা হচ্ছে এমসিকিউর জন্য, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। বলতেছে যে কত বছরের কম বয়স্ক ব্যক্তির কাছে অশ্লীল বই বা বস্তু বিক্রয় করা অপরাধ হবে। তাহলে কত বছরের কম? 18 বছরের কম, 20 বছরের কম, 16 বছরের কম, 22 বছরের কম। আমি শিওর যারা পড়ছে না কেউ দিবে
কেউ দিবে 16, কেউ দিবে 18। যারা এই ধারা পড়ে নাই, কেউ 16 দিবে, কেউ 18 দিবে, 20 কেউ দিবে না। কেবলমাত্র যারা পড়েছে তারাই দিবে। তাহলে 293 দ্বারা একটা স্টার মার্ক দিয়ে রাখেন, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, খুবই গুরুত্বপূর্ণ। কত বছরের কম বয়স্ক ব্যক্তির কাছে অশ্লীল বস্তু বিক্রয় করা যাবে না? 20 বছরের। তার মানে 20 বছরের বেশি যার বয়স তার কাছে বিক্রি করা যাবে, অপরাধ হবে না। বোঝা গেল কথা? প্রাপ্তবয়স্ক যারা আছে তারা এগুলো অশ্লীল বই পুস্তক কিনে পড়তে পারবে, কোনো সমস্যা নেই, বাংলাদেশের আইনই বলে দিচ্ছে। আচ্ছা, 294-তে যাই। কেউ যদি অশ্লীল কাজ বা অশ্লীল গান করে তার দণ্ড, এগুলো দরকার নেই ভাই। এখন একটু গুরুত্বপূর্ণ আছে, অধ্যায় 15 ধর্ম সংক্রান্ত অপরাধ। সামান্য ধরেন 20%, 100-র মধ্যে 20% গুরুত্বপূর্ণ। 20% কতটুকু তো বুঝতেই পারছেন। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা খুব ভালোভাবে শিখবেন। আর 20% মানে মানে জাস্ট নলেজে রাখলেই হলো। হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে না আর আসবেও না। ঠিক আছে, যতই 20% বলি আসলে ইম্পর্টেন্ট না, 5%ও না, তবুও একটু নলেজে রাখাটা ভালো। তো 295 বলতেছে কোনো ধর্মের প্রতি অবমাননার উদ্দেশ্যে কোনো উপাসনালয় বা বস্তু ধ্বংস বা অনিষ্ট বা অপবিত্র করার জন্য। মানে কোনো একটা ধর্মের প্রতি অবমাননা করার উদ্দেশ্যে উপাসনালয়, মানে যেখানে মানুষ ইবাদত করে বা প্রার্থনা করে, ওই প্রার্থনাগারের, মানে ওই মানুষ যেভাবে ইবাদত করে, মসজিদ হোক মন্দির হোক, সেটা তো একটা ভবন, ওই ভবনের ক্ষতি সাধন করার জন্য। 295। 295 শর্ট ক, কথিত বা লিখিত বা দৃশ্যমান কল্পমূর্তির সাহায্যে কোনো ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার জন্য। যেমন আমি হচ্ছি ইসলাম ধর্মে, আমি আমার ধর্মের প্রতি খুব বিশ্বাসী। এখন অন্য কেউ দেখা গেল ঠাট্টা মশকরা শুরু করলো, যে কি বলা শুরু করলো, বললো যে এরা নাকি জান্নাতে যাবে। তো জান্নাত কেমন হয় দেখতে, ওখানে কি আছে, মানে যেহেতু এটা প্রমাণ করা সম্ভব না, এই ধরনের হাস্যকর বা ধরেন অপমানজনক কথাবার্তা বলে ধর্মীয় বিশ্বাসকে খাটো করতেছে, ছোট করতেছে, তার শাস্তি 295 ক। তার মানে ধর্মকে অবমাননা করার উদ্দেশ্যে যদি ধর্মালয়, হ্যাঁ, বা ধর্মীয় প্রতিষ্ঠান বা প্রার্থনাগার এর যদি কোনো অনিষ্ট করা হয়, ভাঙচুর করা হয়, অপবিত্র করা হয়, 295 শাস্তি। আর সরাসরি ধর্মকে অবমাননা করা হলে, ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা হলে 295 ক। আর 296 ধর্মীয় উৎসবে গোলমাল করার দণ্ড। এবার ধর্মীয় উৎসবে যদি কেউ গোলমাল করে তার শাস্তি 296। আর 297 কবরস্থান বা গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ করার জন্য। এখানে গোরস্থান বোঝাচ্ছে মানে কি, শ্মশান হবে না? হবে। শ্মশানে যদি কেউ অনধিকার প্রবেশ করে, মানে যার ওখানে প্রবেশ করার অধিকার নাই, সে যদি প্রবেশ করে সে 297 ধারা মোতাবেক সাজা পাবে। কবরস্থান বা গোরস্থানে যার প্রবেশের অধিকার নাই, সে যদি অনধিকার প্রবেশ করে সে শাস্তি পাবে 297 ধারা মোতাবেক। 298 ধারা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কথা। ওই যে ফেসবুকে স্ট্যাটাস দেয় না, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ধর্মীয় অনুভূতিতে যদি কেউ আঘাত করে তার শাস্তি হবে 298 ধারা। আচ্ছা, এখন আজকে যে কয়টা ধারা পড়লাম, বা এখন যে 295, 96, 97, 98 ধারা পড়লাম, এগুলো প্রত্যেকটা শাস্তি যদি মুখস্থ করা লাগতো, কোনটার শাস্তি কত বছর, তাহলে দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যেত। সো আমি আপনাদের জন্য যেটা সবচেয়ে ভালো, যতটুকু দরকার ততটুকু বলি, আপনারা ঠিক ততটুকু শিখেন, এটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই যথেষ্ট হবে। তো আমরা অপরাধজনক নরহত্যা বা অধ্যায় 16 মানব দেহ সংক্রান্ত অপরাধ, সেটা আগামীকালকে শুরু করব। এটা তো বিশাল চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। আগামীকালকে থেকে আমরা এটা পড়বো, এটা এত বড় চ্যাপ্টার ধরি না। তাহলে আজকে এতটুকুই থাকুক, 298 পর্যন্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ ধারা হলো 293, 279, আর 295 থেকে 298 রিডিং করবেন, আর লিখে রাখবেন রিডিং। হ্যাঁ, গুরুত্বপূর্ণ না, কিন্তু রিডিং করে রাখবেন। আর 268, 269, 70ও নিতে পারেন। 268, 269, 270। আর যে অনেক ধারা বাদ দিছি বুঝছেন, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় করা, ওষুধে ভেজাল মেশানো, ভেজাল ওষুধ বিক্রি করা, একই ওষুধকে বিভিন্ন রোগের ওষুধ বলে বিক্রি করা, আমার কিন্তু মুখস্থ আছে, কিন্তু এগুলো আমাদের পরীক্ষাতে আসে না আদৌ। আমি আপনাদের এই কষ্টটা করাতে চাচ্ছি না, যার কারণে আমরা এগুলো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।